আমি আপনাদের সবাইকে আজকে ডেকেছি, আমার একটু দেরি হয়ে গেল। আপনাদের মারফত আমি সমস্ত দমদমের নাগরিক মণ্ডলী তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। নির্বাচনী এই প্রচারের আজকে শেষ লগ্ন। যেভাবে দমদমের মানুষের মধ্যে বিপুল সাড়া আমি দেখছি, সেটা আমাদের সবারই ভালো লাগবার কথা। এটা ঠিক যে মানুষ চান প্রত্যেকের ভোটের অধিকার যেন সুরক্ষিত থাকে। মানুষ নিজের ভোট নিজে দেবেন, নিজে দিতে চাইবেন এবং সেই অধিকার মানুষ রক্ষা করবেন। 6 দফার ভোট হয়েছে। সাধারণভাবে নানান জায়গাতে নানান সুবিধা অসুবিধা করলেও মানুষ নিজের ভোট নিজে বেশিরভাগ ক্ষেত্রেই দিয়েছেন। দমদম কলকাতার লাগোয়া সচেতন জায়গা, এখানকার মানুষ নিজের ভোট নিজে দেবেন, সেইটা এনশিওর করাটা আমাদের সবার দায়িত্ব। যে মনোভাব আমি মানুষের মধ্যে দেখেছি, মানুষ নিজের ভোট নিজে দিক, দ্যাট ইজ এনাফ। আর কিচ্ছু বাড়তি দরকার হবে না। কোনো বাড়তি ফেভার যেমন আমরা চাই না, তেমন কেউ যেন কোনো বাড়তি ডিসফেভার না করেন। নির্বাচন কমিশনের কাজ সেটা, এবং নির্বাচন কমিশন তার সঙ্গে বাকি সবাই থাকেন। শান্তিপূর্ণ ভোট মানে শান্তিপূর্ণ পরিবেশ, লুঠের ভোট মানে লুঠের পরিবেশ। পঞ্চায়েত পৌরসভার ভোট সবাই দেখেছেন, লুঠের ভোট হলে লুঠের রাজত্ব চলে। শান্তিপূর্ণ ভোট হলে শান্তির প্রতিষ্ঠায় সুবিধে হয়। ক্লাব, নাগরিক সমাজ সবাইকে সঙ্গে নিয়ে সেই শান্তিপূর্ণ পরিবেশকে আমাদের এনশিওর করতে হবে। সেই কারণে ভোটের এই প্রচারের শেষ লগ্নে এসে আমি যেমন মানুষকে শুভেচ্ছা জানাচ্ছি, তেমন আপনাদেরকেও বলবো সবাই মিলে আসলে ভিজিল্যান্ট থাকি, যাতে মানুষের নিজের ভোট দিতে কখনো অসুবিধে না হয়। দ্বিতীয় কথা হচ্ছে, আমার দমদম নানা কারণে খুবই গুরুত্বপূর্ণ ঐতিহ্যের অংশীদার। শ্রীচৈতন্যের স্মৃতিধন্য দমদম। আমি গিয়েছিলাম, পাটবাড়ি ইত্যাদি ইত্যাদি আপনারা জানেন। রবীন্দ্রনাথের স্মৃতিধন্য দমদম, পেনেটি হাউস সবাই জানেন। সোদপুর বা আরো নানান প্রতিষ্ঠান, মহাত্মা গান্ধীর স্মৃতিধন্য দমদম। ভগৎ সিং পর্যন্ত আমাদের দমদমে বরানগরে ছিলেন। এই সমস্ত মনীষীদের স্মৃতিধন্য দমদম, সেখানকার মানুষ তার অধিকার যেমন তারা নিজেরা সুরক্ষিত রাখবেন, নির্বাচন কমিশন বাকি সবাইকে সেটা এনশিওর করতে হবে। এটা হচ্ছে আমার দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে নির্বাচনের এই গোটা প্রচার পর্বে মানুষের মনের মধ্যে সারাটা একেবারে স্পষ্ট। তারা যা চলছে বুঝতে পারছেন, ঠকে গেছেন বলে মনে করছেন, আর তারা ঠকতে রাজি না। এবং সেই কারণে মানুষের এই মনোভাবটা কিন্তু আমরা যেমন বুঝতে পারছি, সাধারণ মানুষ যেমন বুঝতে পারছেন, তেমন প্রতিপক্ষ যারা তারাও বুঝতে পারছেন। মোদীজি সব জায়গাতে মিটিং করলেন, দমদমে মিটিং করলেন না কেন? দমদমে লড়াইতে বিজেপি নেই অথবা থাকার মতন জায়গায় নেই, এটা বুঝেছেন বলেই আরে বসিরহাট, বারাসাত, উত্তর কলকাতা ঘিরে ঘিরে সব জায়গাতে মিটিং করলেন, কাকদ্বীপ টাকদ্বীপ সব। দমদমটা উনি একবার নামতে পারলেন না, পস্তাতে হবে বলে। তারপরে বললেন যে সিপিএম কে ভোট দিলে ভোট তৃণমূলে চলে যাবে। মানে যারা বুঝতে পারছিলেন, যে মনে করছিলেন যে সিপিএম কোথাও ভোট টোট পাবে না, অপ্রাসঙ্গিক, তারা বুঝে গেছেন যে সিপিআইএম বাম কংগ্রেস জোটের প্রার্থী আমরা যেভাবে চলছি, তাতে বহু মানুষের অভূতপূর্ব সাড়া আমরা যে পাচ্ছি, এটা কিন্তু প্রধানমন্ত্রীর কানেও পৌঁছে গেছে। বিজেপির এখানে কোনো চান্স নেই, ওর কথার মধ্যে দিয়ে পরিষ্কার হয়েছে। গতকালকে দেখলাম মমতা ব্যানার্জিও পারলে প্রায় তো বিচক্ষণ, খোঁজখবর তো রাখেন, জানেন তো, ওর তো ইন্টেলিজেন্স রিপোর্ট থাকে। কালকে পারলে বলেই ফেললেন যে কথাটা ওর 4 তারিখ বিকেলে বলার কথা, সেই কথাটা উনি অ্যাডভান্স রিহার্সাল দিয়ে দিলেন কালকে। 4 তারিখ রেজাল্ট বেরোবার পরে ওর বলতে হবে তৃণমূল হেরে গেছে, কিছু একটা ব্যাখ্যা দিতে হবে। তো
কি ব্যাখ্যা দেবেন? তখন বলবেন যে বিজেপি ভোট দিয়েছে সিপিএম কে বা ইত্যাদি ইত্যাদি। এটা অ্যাডভান্স রিহার্সাল কালকে করে দিলেন। কেন অ্যাডভান্স রিহার্সাল করলেন আমি জানি না। গোটা 5-7 প্রোগ্রাম করেছেন এখানে, মিটিং মিছিল, বিটি রোড 4 ঘন্টা আটকে মানুষকে কষ্ট দিয়ে, বিরাটি 3 ঘন্টা ধরে আটকে মানুষকে কষ্ট দিয়ে, দোকানদার ব্যবসায়ী, মাছের দোকান, সবজি দোকান, কেউ কোথাও বসতে পারেনি। কি ব্যাপার? মুখ্যমন্ত্রী আসবেন। মুখ্যমন্ত্রী আসলেন এবং মিটিং করলেন এবং তারপর দেখলেন যত পুলিশ ওর মিটিংকে ঘিরে নিরাপত্তায় আছে তত লোক জোটেনি কোথাও। এবং সেটা মুখ্যমন্ত্রী পরিষ্কার হয়ে গেছেন, মানুষের সাড়া পেয়েছেন। সেই কারণে এতগুলো মিটিং করে এখানে কিছু না বলে এখান থেকে বারুইপুরে গিয়ে বললেন যে সিপিআইএম বিজেপির ভোট পাবে। অ্যালিবাই নিয়ে রাখলেন, বুঝিয়ে দিলেন যে জিতবার ওর চান্স কম, উনি জিতবেন না, তৃণমূল এখানে জিতবে না। মানুষ মনোভাব বুঝে নিয়েছে এবং মানুষের মনোভাবটা উনি স্পষ্ট বুঝেছেন বলেই অ্যাডভান্স গাওনা গেয়ে রাখলেন। আমি ওনাকে শুধু বলতে চাই, এটা উনি এভাবে বললে ভালো হতো। এতদিন আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছিল যে আমাদের ভোট নাকি বিজেপিতে যাচ্ছে, তাহলে ওনার পারলে বলা উচিত ছিল বামের ভোট সব বামে ফিরে আসছে। আমি তো অত্যন্ত খুশি। আমাদের সমস্ত সভ্য সমর্থক, অনুগামী, পুরনো মানুষ, আমি তাদের কাছে কৃতজ্ঞ। তারা সবাই মনস্থির করেছেন তারা বামে ফিরে আসছেন। বামে ফিরে আসছেন এই কথাটা বলার মতো যোগ্যতা বা সাহস উনি দেখাতে পারলেন না। উনি উল্টো কথাটা বললেন। আমি বলছি ভোটার কারুর কেনা গোলাম না। নানান কারণে কেউ কখনো কাউকে দেয়, পরে অন্য কাউকে দেয়, কখনো তৃণমূলকে দেয়, কখনো বিজেপিকে দেয়, কখনো বিজেপিকে দেয়, তারপরে আবার সিপিএমকে দেয়, আবার সিপিএমকে দিয়ে তারপরে কেউ কাউকে কংগ্রেসকে দিতে পারে ইত্যাদি নানাবিধ। মানুষকে দেখতে হয় দল হিসেবে না, দেখতে হয় মানুষ হিসেবে। তারা ভোটার কিন্তু তারা মানুষ, এবং সেই মানুষের মনোভাব উনি যখন বলছেন বিজেপির লোকেরা ঠিক করেছে নাকি সিপিএম কে ভোট দেবে, আমি ওনাকে জানিয়ে রাখি যারা বিজেপিকে ভোট দিয়েছিলেন তৃণমূলকে হারাবার জন্য, তারা বুঝেছেন যে তৃণমূলকে হারাতে যদি হয় তাহলে ভোট বামেদের দিতে হবে, বাম কংগ্রেস জোটের প্রার্থী সিপিআইএম কে দিতে হবে। ঠিক তো? যারা মনে করেছিলেন তৃণমূলকে হারাবার জন্য বিজেপির শ্রেয়, তারা মনে করছেন তৃণমূলকে যদি হারাতে হয় তাহলে বিজেপিকে ভোট দিয়ে ভোট নষ্ট করো না সিপিআইএম। আর সঙ্গে বলে রাখি, যারা তৃণমূলের প্রথম দিন থেকে তৃণমূলের সহযোগী সহকর্মী, একসাথে প্রথম থেকে তৃণমূল দল তৈরি করেছেন, তারা ফুপিয়ে ফুপিয়ে ঘরের মধ্যে বসে দুশ্চিন্তা করছেন আর বলছেন লুটতন্ত্র যেভাবে চলছে এটা মেনে নেওয়া যায় না। তৃণমূলের বহু পুরনো মানুষ তারা আমাদের ভোট দেবেন। উনি বিজেপিরটা টের পেয়েছেন, উনি তৃণমূলেরটাও টের পেয়েছেন, দুটো মিলিয়ে আইবি রিপোর্টে বুঝে গেছেন। সেই কারণে উনি কালকে স্পষ্ট করে দিলেন যে তৃণমূল দমদমে জেতার মতো কোনো চান্স নেই। আমি আমার কথা বলছি না, আমি মুখ্যমন্ত্রীর কথা বলছি। আমি আপনাদের মারফত সমস্ত মানুষকে যারা লুঠের বিরুদ্ধে, যারা চাকরি বিক্রির বিরুদ্ধে, যারা সন্ত্রাসকারীর অপরাধের বিরুদ্ধে, যারা দুর্নীতির বিরুদ্ধে, তাদের সবার কাছে পুরনো মানুষ যারা রাজনীতির মূল্যবোধটাকে রক্ষা করতে চান, লুটতন্ত্রের বিরুদ্ধে, আমার সবার কাছে অ্যাপিল হবে, আসুন আমরা একসাথে রুখে দাঁড়াই। এবং যদি আমরা রুখে দাঁড়াতে পারি তাহলে বদলে যাবে, এ নিয়ে কোনো সন্দেহ নেই। পঞ্চায়েত লুট হয়েছে, পৌরসভা লুট হয়েছে, মানুষের মনের মধ্যে তার বিরুদ্ধে মনোভাবটা স্পষ্ট। নিজেদের ভোট নিজেরা দেবেন, রুখে দাঁড়াবেন, এটাই যথেষ্ট। আমি যতটুকু টের পাচ্ছি, খবরাখবর সবাই দিচ্ছেন, খুব বেশি গোলযোগ করার সুযোগ প্রতিপক্ষ পায়নি। পুলিশ টুলিশকে ব্যবহার করে কিছু করার তালে আছে বলে মনে হচ্ছে। ইলেকশনের আগে হোটেল টোটেল ভালো করে চেক করে নিন। বাইরের বাহিনী কোথায় কোথায় আসছে, ইতিমধ্যে কোথাও কোথাও নির্মীয়মান বাড়ি, আমি নামের তালিকা এখানে বলছিলাম, আমাদের নজরে আছে। নির্মীয়মান বাড়ি, প্রমোটার বাড়ি করছেন, প্রমোটারের পিছনে সিন্ডিকেট, অতএব একটু চোখ রাখিয়ে সেইখানে বাইরের থেকে লোক রাখার কোথায় কোথায় ব্যবস্থা হচ্ছে আমরা টের পাচ্ছি। যদিও যাদের নিয়ে আসার কথা বলা হয়েছে তারা বেশিরভাগ আসতে চাইছে না, বলছেন আমরা যাবো না। তারপরেও একটা চেষ্টা হচ্ছে দু একটা জায়গাতে, কোনো জায়গাতে, অনেক জায়গাতে না, অল্প জায়গাতে। কিন্তু সেটাই বা হবে কেন?
প্রশাসন চেক করুক, এটা পুলিশের কাজ, সেন্ট্রাল ফোর্স আছে তাদের কাজ। মানুষের মধ্যে ভোটের কনফিডেন্স বিল্ডিং করাটা ইলেকশন কমিশনের দায়িত্ব। আগে তারা যেভাবে করতেন, পারলে খোঁজ করে দেখে নিন কারা কারা কোথায় কোথায় লাস্ট নির্বাচনে ভোট দিতে পারেনি, তারা যেন ভোট দিতে পারে। এই কনফিডেন্স বিল্ডিং করাটা ওদের কাজের মধ্যে পড়ে, এবং সেই কারণেই বিভিন্ন হোটেল এটা সেটা ইত্যাদি ইত্যাদি এগুলো ভালো করে চেক করে নেওয়া হোক। আমাদের কাছে তালিকা আছে, আমরা প্রয়োজন মতো তালিকা কিন্তু পাঠিয়েও দিচ্ছি। পরে কেউ অসুবিধায় পড়ে বলবেন না যে আরে আমরা বিপদে পড়ে গেলাম। যদিও আমি আবারও বলছি, বাইরের থেকে যারা আসবেন বলে যারা যারা যোগাযোগ করেছেন বেশিরভাগ রিফিউজ করে দিয়েছেন। আশপাশ থেকে যেরকম দৌড়ে আসতেন সেটাও খুব একটা আসবার মতো মনোভাব এখন নেই। তা সত্ত্বেও 2, 3, 4, 6টা জায়গাতে যদি চেষ্টা করে সেটা যাতে করা না যায়, এটা সবার নিশ্চিত করে দেখে নেওয়াটা উচিত। নির্বাচনের দিন ইদানিং একটা কাজ চালু হয়েছে, গো ব্যাক স্লোগান, বোনাস বন্ধ করুন। মানুষের ভোট মানুষ দেবে, গো ব্যাক স্লোগান চলবে না, চলতে পারে না। এবং তারপর নানাবিধ এটা ওটা করে এখানে ওখানে আটকে দিলে, যাকেই হোক, যে দলেরই হোক, এসব জিনিস চলতে পারে না। QRT মাস্ট বি অ্যাক্টিভ, কুইক রেসপন্স টিম। নির্বাচন কমিশন, পুলিশ এবং প্রশাসন তাদের দায়িত্ব হচ্ছে তাদেরকে ঠিকমতো মোবিলাইজ করা। স্থানীয় প্রশাসন QRT-কে ডাইভার্ট যাতে করে দিতে না পারে, নির্বাচন কমিশনকে সে বিষয়ে সতর্ক থাকতে হবে। কোথাও কোথাও এরকম ডাইভার্ট করার মানসিকতা কাজ করছে, আমি আবারও বলছি, কম, অনেক কম। পুরো নির্বাচনে মানুষ ভোট দিতে পারেনি, কিন্তু এবারে ভোট দেবে এবং নিজের মতো করেই ভোট দেবে। কেউ যেন কোথাও তাকে বাধা না দেন, সেটা আমাদের দেখাটা উচিত। আমি শুধু বলবো, যে মানুষ যাকে ভোট দিতে চান, যে দলের কর্মী যেখানে যেভাবে কাজ করতে চান, কোন দলের কোন কর্মী, আমার দলের নাও যদি হন, কোন দলের কোন কর্মী, আমার প্রতিপক্ষ দলের কোন কর্মী অথবা সমর্থক, তারাও যেন ভোটে কোথাও বাধাপ্রাপ্ত না হন। যদি কেউ কোথাও ভোটে বাধাপ্রাপ্ত হন, আমার বাহিনী, আমার কর্মী, আমার সমর্থকরা সবাইকে সঙ্গে নিয়ে তার পাশে থাকবে। দল দেখাটা বড় কথা না, বড় কথা হচ্ছে গণতন্ত্রকে রক্ষা করা। এই বার্তাটা আমাদের স্পষ্ট করে দেওয়া উচিত বলে আমার মনে হয়। দমদম নির্বাচনের পর বহু কাজ আমাদের থাকবে। আমি আগেও বলেছি, আমি আবারও বলছি, বহু কাজ আমাদের থাকবে। একের পর এক কামদানি বন্ধ হচ্ছে গত কয়েক মাসে, তৃণমূল আমল। এখন যিনি সাংসদ, তিনি সাংসদ হওয়ার পর, আমি আগের কথা বলছি না, ব্যাক, প্রিয়া বিস্কুট, ইন্ডিয়া ফলস, উইপকো, HMV, যেসব, এবং তো আমার বিক্রি হচ্ছে কেন? বিশেষ করে সরকারি ক্ষেত্র যেগুলো বিক্রি করা যাবে না, পরিবেশ বান্ধব শিল্প আমাদের গড়তে হবে। 1, 2, পুরো পরিষেবা ধ্বংস করে দেওয়া হয়েছে। নরকের জঞ্জালের নরক, যা বলবেন। জল, একটু জল হয়েছে, রাস্তা থই, দুয়ারে খাল এসে গেছে। দুয়ারে সরকার না এসে দুয়ারে খাল এসে গেছে। যে দেখুন রাস্তাগুলোর চেহারা, কেন এরকমটা হলো? সাংসদ বাস নিয়ে খোঁজাখুঁজি করছেন, আমার সঙ্গে দেখা হলে আমি বলতাম যে এই বয়সটা করতে যাচ্ছেন কেন? উনি আমার চেয়ে অনেক বড়। আরে বাস দিয়ে যদি ড্রেন খোঁজাখুঁজি করতে হয়, তাহলে প্রথম তো বলতে হবে 15 বছর ধরে খোঁজাখুঁজি না করে ভোটের মুখে এসে খোঁজাখুঁজি করলেন কেন? আমি দেখলাম সোশ্যাল মিডিয়াতে কেউ একজন লিখেছেন দমদমের নতুন সাফাইওয়ালা। শুনতেও ভালো লাগে না, কেন শুনতে হবে? আর যদি সত্যিই করেন, চিত্রনাট্যটা ঠিক করুন, ফটোশুট সবাই বুঝতে পারছে। যদি বাস দিয়ে ড্রেন খোঁজাখুঁজি করতে হয়, তাহলে 2 হাত দিয়ে বাস ধরতে হয়। আমি পরে একজন ছবিটা পাঠালেন, আমি দেখলাম বাহাতে একজনকে ধরে আছেন আর ডানাত দিয়ে খোঁজা মারছেন। 1 হাত ধরে থেকে 1 হাত দিয়ে বাস নিয়ে ওটা খোঁজাখুঁজি করা যায় না। ফটোশুট যে ধরা পড়ে যায়, ফটোশুট অভিনেতারা করে, ফটোশুট সবার করাটা ঠিক দেখতে ভালো লাগে না। প্রতিপক্ষ প্রার্থী ন্যাচারালি আমি কোনো কিছু বলবো না, তার ইচ্ছে হয়েছে তিনি করেছেন। কিন্তু কেন এত জল, কেন পানীয় জলের এত অভাব, কেন নরকের এত জঞ্জালের এত নরক, কেন সব মিলিয়ে এত অব্যবস্থা, কেন আমার রাজ্যের ছেলেমেয়েরা সব বাইরে চলে যেতে হচ্ছে, কেন মাস্টার ডিগ্রি পাশ করা ছেলে
ডেলিভারি বয়ের মতো কাজ তাকে করে সংসার চালাতে হচ্ছে কেন? ওষুধের দাম আকাশে চলে গেছে কেন? বিদ্যুতের দাম ডাবল হয়েছে কেন? সাংসদ যে দলের, এমপি, এমএলএ, মন্ত্রী, পুরসভা সব এক দলের, তো তাদের তো দায় দায়িত্ব থাকে। সেসব যদি না করেন তাহলে ভালো কাজ হয় বলে আমার অন্তত মনে হয় না। অনেক কাজ ছিল, খড়দার ফ্লাইওভারটা কেন হয়নি বলুন তো? যাতায়াতের পথের লোকে দেখেছেন আগরপাড়া হয়নি কেন? বামফ্রন্টের আমলে যে পর্যন্ত ফ্লাইওভার ছিল 13 বছরে একটা কিছু হলো না কেন? বিরাটি আড্ডাবাসটা হলো না কেন? এরকম অনেক কিছু। আমি ইতিমধ্যে একটা আলাপ আলোচনা করেছি অনেকের সঙ্গে, মহিলা তাদের নিরাপত্তার বিশেষ ব্যবস্থা করব আমরা। যারা কন্ট্রাকচুয়াল নানাবিধ কাজ করে এবং ছোটখাটো ডেলিভারি বয় সহ এইসব কাজ যারা করেন তাদের জন্য স্পেশালাইজড অ্যাপ, তাদের হেলথ সিকিউরিটি এবং সিকিউরিটি তার ব্যবস্থা আমাদের করতে হবে। তো নানাবিধভাবে সব করা যায়, এরকমের ইনিশিয়েটিভ গুলো নেওয়া উচিত। আমার মনে হয় দমদমটা কলকাতার এত কাছে, উদ্বাস্তু অধ্যুষিত এলাকা, সেখানে নাগরিকত্ব নিয়ে চোখ রাখানো চলে না। শিল্প পুরনো এলাকা, সেখানে পরপর কারখানা বন্ধ হয়ে যাবে। আর মুখ্যমন্ত্রী বলেছিলেন যে কত নাকি বন্ধ আছে সব নাকি উনি খুলে দেবেন, উল্টে বন্ধ করে দিলেন। এগুলো চলে না। ফলে গোটা দমদম কলকাতার লাগোয়া ডাউন টাউন সেটা আত্মমর্যাদা নিয়ে চলতে পারে এমন সুযোগ আছে। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সহ বড় মাস্টার প্ল্যান ডেভেলপ করেই আমাদের কলকাতা এবং তার শহরতলি অথবা বৃহত্তর কলকাতা তাকে গড়ে তোলার যে সুযোগ দমদমে আছে, সেই মনোভাব থেকে আমাদের চলা উচিত। দেশের নীতি, রাজ্যের নীতি, লড়াইটা দল বদলের না, দিন বদলের, নীতি বদলের। ফলে সেই লড়াইতে আমরা থাকবো এবং সেই কাজ আমরা করব। মানুষ আমাদের সেই দায়িত্ব দেবেন, এটা সবাই বুঝে গেছেন এখন, এমনকি তৃণমূল বিজেপির কথায়। ফলে কিভাবে আমরা কাজ করব সে ব্যাপারেও আমরা আপনাদের পরামর্শ চাইবো এবং মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলবো। আমার শেষ কথাটা হচ্ছে, প্রত্যেকে তার নিজের মতন করে ভোট দেবেন। বাধা দেবার যদি কেউ চেষ্টা করেন তাহলে কিন্তু বাধা পাবেন। মানুষকে সঙ্গে নিয়েই আমরা, মানুষ রুখে দেবেন। নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা করুক, না করলে মানুষকে কিন্তু ঠেলাগুতো দিয়েই তাদের ভোটের অধিকার রক্ষা করতে হবে। এটা 2022 সাল না যে পুরসভার ভোট লুট হবে, এটা 2023 সাল না যে পঞ্চায়েতের ভোট লুট হবে, এটা 2024 সাল। সময় বদলেছে, আর পুরনো অভ্যাসে সবাই যেন না চলেন। আমি সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, যে কোনো দলের যে কোনো পুরনো রাজনৈতিক কর্মী সহ সবাই। আমরা আমাদের মানুষ গড়ে তোলা, রাজ্য গড়ে তোলা, ছেলে মেয়েদের ধ্বংসের হাত থেকে রক্ষা করা। ছেলে মেয়েদের দিকে তাকালেই বুঝতে পারো, আরে 8,000 স্কুল বন্ধ হয়ে 21,000 মদের দোকান চালু পশ্চিমবাংলায়, কোনো মান সম্মান থাকে? আজও কথা হচ্ছিল, প্রতিপক্ষ আমার সঙ্গে থাকা লোক নন, আজও বলছিলেন, বিশ্বাস করুন বাইরের রাজ্যে গেলে আর লজ্জা হয় আমাদের সম্পর্কে। এখন তারা যা বলে শুনলে লজ্জা হয়। তাহলে এখান থেকে বাংলাকে রক্ষা করতে হবে। দমদমের মানুষের কাছে আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি, তারা যেভাবে নির্বাচনী গোটা প্রচার পর্বে সাহায্য করেছেন, সঙ্গে থেকেছেন, শুভেচ্ছা জানিয়েছেন। তাদের হাসি মুখ, চওড়া কপাল দেখে বোঝা যাচ্ছে যে এখন মোদিজিও বুঝতে পারছেন, মমতাজিও বুঝতে পারছেন, বিজেপি তৃণমূল না, মানুষকে সঙ্গে নিয়ে আমরা চলবো। এই কথাটা আপনাদের মারফত আমি আরেকবার সমস্ত মানুষকে শুভেচ্ছা জানানো এবং সবাইকে অ্যালার্ট করা, নিজের ভোট নিজে দেবার আপনাদের মারফত আমি সেটাই চাইছি। এবং আপনারাও নির্বাচনের দিন সক্রিয়ভাবে দেখে নিন, যে দলের যে হোক, প্রত্যেকটি মানুষের ভোটের অধিকার যেন সুরক্ষিত থাকে। যার যা প্রশ্ন থাকবে প্রশ্ন দেবো, এক এক করে করুন। আপনি বলছিলেন তালিকা সব তৈরি আছে আমাদের কাছে, আন্ডার কনস্ট্রাকশন বিল্ডিং কি আছে। আমি বলছি খগেন মুর্মু ভোটের আগের দিন এবং ভোটের দিন নির্বাচন কমিশনকে 5 জন তৃণমূল নেতার নাম দিলেন এবং বললেন গ্রেফতার করতে হবে। সুজন চক্রবর্তী কোনো দমদমের তৃণমূল নেতার নামে তালিকা তৈরি করছে যারা বাইরে থাকে ভোটটা প্রভাবিত হতে পারে না? আমি শুধু আইন যা আছে সেই অনুযায়ী চলুক এটাই চাই। যারা এখানকার বাসিন্দা নন, তারা যে পোস্টে থাকুন না কেন, তারা নির্বাচনের দিন অ্যালাউড নন, জানেন সবাই। সিকিউরিটি নিয়ে যারা চলেন, যারা এখানকার ভোটার নন, তারা এখানে অ্যালাউড নন। ফলে সেইটা নির্বাচন কমিশন তার আইন অনুযায়ী চলুক, তার বাইরে কিছু না।
আমি তার চাইতে বাড়তি কিছু চাই না। আমি যাকে যতটুকু যেমন বলার, যেমন পেয়েছি আমি তেমন নিশ্চয়ই বলেছি। আপনার ভোটের সাথে একটা বাই ইলেকশন উপনির্বাচন রয়েছে, এটা কি প্লাস হবে না মাইনাস হবে? একটা কোথায় দাঁড়াবে? একটা মানুষকে দুটো করে ভোট দিতে হবে। এই যে এই একটা মানুষকে দুটো ভোট দিতে হবে, সেটা যে দলকে দিন না কেন তাকে দুটো করে ভোট দিতে হবে। তাহলে এটাতে কোনো আলাদা করে ইতর বিশেষ ফারাক কিছু হয় না। কিন্তু আমি বিশ্বাস করি বরানগর সেখানকার মানুষ তৃণমূলকে জিতিয়েছিলেন, এখন সেই তৃণমূলের প্রার্থী বিজেপির প্রার্থী লোকসভায়, তৃণমূলের অন্য প্রার্থী হয়েছে। এ দায়িত্ব মানুষের নয়, তাদের কেন এই বাই ইলেকশন করতে হলো? এ দায়টা মানুষের নয়। মানুষের ঘাড়ে যারা ভোট চাপিয়ে দিয়েছেন তারা তৃণমূল ছিলেন অথবা বিজেপি হলেন, মানুষ তাদেরকে সমর্থন করবেন কেন? এক। আর দুই, বহু বছর পর ওখানে বিধানসভায় বামফ্রন্টের তরফ থেকে যে লড়াই হয়, বাম কংগ্রেস ঐক্যবদ্ধভাবে কাস্তাদুরের সিম্বল নিয়ে লড়াইয়ের যে সুযোগ পেয়েছেন, বরানগরের মানুষ সেটাকে পজিটিভলি নেবেন এবং সেটা বিধানসভা লোকসভা দুটো নির্বাচনকেই সাহায্য করবে। বাহিনী এসছে, আপনি সন্তুষ্ট? মানে কেন্দ্রীয় বাহিনী যা রয়েছে তো বাহিনী আমি কোনোদিন কখনো বলিনি কত আসবে, কত আসা উচিত, কখনো কোনো কমেন্ট করিনি। তাহলে তা নিয়ে আমার সন্তুষ্ট অসন্তুষ্টের কত কথা না। হাউ ডু দে পারফর্ম? তারা কি যেভাবে কনফিডেন্স বিল্ডিং করা উচিত সেটা করছেন, যেভাবে ডমিনেট করা উচিত সেটা করছেন? চোখ রাঙাবার ব্যবস্থা যদি কেউ করেন তাকে কি চেস করছেন? কোথাও মনে হয় চেস করছেন, আমি শুনেছি। সব জায়গায় করছেন কি? নির্বাচনের দিন সবাই তার ইচ্ছা অনুযায়ী ভোট দিতে পারবেন, এইটা গ্যারান্টি করাটাই কমিশনের কাজ অথবা বাহিনীর কাজ। তারা সব কতটা করছেন নির্বাচনের পর সব হয়ে যাবে। এখনো পর্যন্ত মোটামুটি কাজ তারা করছেন, এটুকু বুঝতে পারছি। কিন্তু স্থানীয় প্রশাসন তাদের ডাইভার্ট করতে চাইছে, এই ফাঁদে যেন তারা পা না দেন। দমদমে সেন্সিটিভ বুথ আগের নির্বাচনগুলোর তালিকা অনুযায়ী ওরাও করেন, আমরাও মোটামুটি তার পরিপ্রেক্ষিতেই করি। সেই তালিকা আমরা দিয়েছি, সবাই দেয়, সব পার্টি দেয়, আমরা দিয়েছি। কিন্তু নির্বাচন কমিশন আমাদের যা জানিয়েছে, তারা দমদমের সব বুথকেই সেন্সিটিভ বুথ বিবেচনা করে প্রত্যেকটি বুথের জন্য হাফ কোম্পানি সিপিএফ রাখার ব্যবস্থা করছেন, যাতে বুথ এবং বুথের সংশ্লিষ্ট এলাকায় কেউ অসভ্যতা করতে না পারে। দমদমটা হয়ে যাক, তারপরে বিবেকানন্দে যাই। দমদম আর কিছু আছে থাকলে বলে ফেলেন। যেমন আমি সবার কাছে অনুরোধ করছি, নির্বাচনের দিন কেন কোনোদিনই চরম করে ঢাক বাজাবার কথা কারুর বলা উচিত নয়। চরম করে ঢাক বাজাবার কথা বলেছিলেন তৃণমূলের অনুব্রত মণ্ডল প্রকাশ্যে, গুরবাতাসা। তিনি এখন তিহার জেলে, যে দলের লোকই হোক না কেন, তিনি চরম করে ঢাক বাজাবার কথা বললে, উনিও তৃণমূল ছিলেন, এখন বিজেপি হয়েছেন, তাকেও কিন্তু বুঝতে হবে যে চরম করে ঢাক বাজাবার কথা মানুষ পছন্দ করে না। মানুষ শান্ত সৌম্য, সবাইকে সঙ্গে নিয়ে সহযোগ এবং সংযোগের মনোভাবে চলতে চায়। ফলে চরম ঢাক বাজানো এসব স্লোগান যেন ভুলে যায় যারা দিচ্ছে, ওটা ঠিক না। পাটিহাটিতে সৌগত রায় আজকে শেষ প্রচারে বলেছেন যে বিমান বসু আমার বাবার বয়সী, আমার ৭৭, বিমান বসু ৮৫। তো সেই জায়গা থেকে সিপিএম বলছে লাল ফেরাও ভালো ফেরাও। এই জায়গা থেকে বিমান বসুর যা বয়স হয়েছে, সেই জায়গা থেকে এই সমস্ত মানুষ সিপিএম এর প্রথম সারির তাদের থেকে সিপিএম মানুষকে ভোট দেবে না। এবং এটাও কটাক্ষ করেছেন যে সিপিএম কে মানুষ ভরসা করবে না, একটাই পার্টি যার নাম তৃণমূল কংগ্রেস। আমি এই কথাটা কি সৌগত বলেছে আমি জানি না, কিন্তু আপনার কথা শুনে মানেটা স্পষ্ট হলো না। তাহলে ওর কথা কিন্তু দুটো লজিক হয়। বিমানবাবু যদি যা উনি বলেছেন, আপনি যা বলছেন, 85 বছর বয়স ওনার বাবার বয়সী। কেন? কারণ ওনার বয়স 77। 8 বছর বেশি বয়স হলে বাবার বেশি হয়ে যায়। তো ওনার 77 বছর বয়স, আমার 65 বছর বয়স। উনি কি আমার দাদু? আমি জানি না কি বলছেন। যদি তাই হয়, যদি 7-এর চেয়ে বেশি বয়স আমার হয়ে থাকে, যে আমরা 70, 12 বছর 13 বছর ওনার হিসেবে, যদি আমি তো শুনছিলাম 80-81 কিছু একটা হবে, যাই হোক, বয়স কমানো বাড়ানো যা পারেন করুন, তাহলে চুল সাদা কালো নিয়ে আলোচনা করতে হচ্ছে ওনার কেন? আর আমার চাইতে 12 বছর বেশি বয়সে
বোঝা উচিত যে বয়স্ক লোকের যেভাবে কথা বলা উচিত সেভাবে উনি কথা বলুন। সেটা না বলে উনি একটা বিমানবাবু বাবার বয়সী বলে আর তারপর এমনভাবে ব্যবহার করছেন যেটা লোকের কাছে হাস্যকর হয়ে যাবে। আমি চাই না আমার প্রতিপক্ষ প্রার্থী হাস্যকর হোক, এমনিতে খোঁচাখুচি বেড়ে এক হাতে মাস একটু হাস্যকর হয়েছেন। আপনাদের মধ্যে একটা সৌজন্যের রাজনীতি দেখা যায় নিজের দিক, যেখানে আপনি এবং সৌগত দুজনেই কোলাকুলি করছেন, সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল সুপ্রিমো যে কথাটি বললেন যে আপনাদের ভোট যাবে বিজেপির দিকে, অন্যদিকে বিজেপিরও দাবি যে আপনি ভোট কাটতে দাঁড়িয়েছেন সৌগত বাবুর সাথে লড়াই করে। আমাদের কি মজা জানেন, তৃণমূল বিজেপি দুজনেই বলছিল বামের অপ্রাসঙ্গিক। এখন মোদিজি দমদমে কোনো মিটিং করার ভরসা পাননি, বাইরে মিটিং করেছেন লাগোয়া। সেখানে মিটিংয়ে বললেন সিপিএমকে ভোট দিলে ভোটটা যাবে তৃণমূলে। মানে মোদিজি দিল্লি থেকে বসে বুঝতে পারছেন যে লাল পতাকাটা উঠছে এবং সিপিএম ভোট পাচ্ছে। আবার মমতা ব্যানার্জি বললেন সিপিএমকে ভোট দিলে ভোট যাবে বিজেপিতে, তাহলে উনিও টের পাচ্ছেন সিপিএম এর ভোট বাড়ছে। দুজনেই বুঝে গেছেন দুজনেই হারবেন, তৃণমূল বিজেপি। আমরা যে জিতবো তার থেকে সব উনি বলছেন। আমি বলছি ঈদের দিন আমি সৌগতের সঙ্গে কোলাগুলি করিনি, ভুল 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 ভুল। কোলাগুলি হাত মেলানো এক না, হাত মেলানো ঠিক নয়, যাই হোক সে তখনই বলেছিলাম। কিন্তু দেখা হলে একটা লোকের সঙ্গে হাত মেলাবো যাই বা কেন, আর কোলাগুলি বা করবো না কেন যে কারোর সঙ্গে? এই মনোভাবটাই তো পশ্চিমবাংলায় বরাবর ছিল। বিধান রায়ের বিরোধী জ্যোতি বোস, বিরোধী দলনেতা, বিধান রায়ের মৃত্যুর পর জ্যোতি বোস প্রস্তাব করে সল্টলেকের নাম করেছেন বিধাননগর। ওইটা ছিল বাংলার সৌজন্যের রাজনীতি। হাল আমলে বাংলার সৌজন্যের রাজনীতি এবং পরিবেশটাকে ধ্বংস করছে যারা, তারা হয় রাজ্যে নয় কেন্দ্রে বসে আছে, দুর্ভাগ্যজনক। সিএম বলছেন, একদিকে বলছেন যে লফাটা এরকমই হয়েছে যে দমদম লোকসভাতে বিজেপি ভোটটা সিপিএম কে দিয়ে যেতে হবে, আর মহানগরের ক্ষেত্রে উল্টোটা সিপিএম বিজেপি কে ভোটটা দিয়ে যাবে। কথা বলছেন, দেখুন বন্ধ রাখতে হবে নাকি? মুখ্যমন্ত্রী গতকাল এই দমদমে সব মিটিং ফিটিং 5-7টা করে লোকজন জোটেনি এই দেখে বারুইপুরে গিয়ে ওনার হতাশা ব্যক্ত করেছেন। তাতে উনি বলেছেন যে বিজেপি নাকি দমদমে সিপিএম কে ভোট দেবে। আমি বলছি ভোটার কারুর ফিক্সড নয়। যে মনে করেছিলেন তৃণমূলকে হারাতে গেলে বিজেপিকে ভোট দিতে হবে, তিনি বুঝে গেছেন বিজেপিকে ভোট দিলে তৃণমূলের তাতে কোনো অসুবিধা হচ্ছে না, কারণ বিজেপি তৃণমূলকে রক্ষা করছে। তৃণমূলকে হারাতে গেলে ভোট দিতে হবে সিপিএমকে বা বামপন্থীকে, এটা সবাই বুঝতে পারছেন। সেটা বিজেপি হোক আর তৃণমূলের পুরনো সমর্থকই হোক, তারা বহুবিধ মানুষ, সাধারণ মানুষ। তারা সাধারণ মানুষ, তাদের একমাত্র পরিচয় তারা ভোটার এটা নয়। সাধারণ মানুষ আমাদের ভোট দেবেন এবং এটা উনি নিশ্চিত থাকতে পারেন। আমাদের ভোট কখনো কোনো দিকে যায় না, সচরাচর সচরাচর যায় না। তৃণমূলের অর্জুন সিং বিজেপির এমপি হন, বিজেপির অর্জুন সিং এমপি তৃণমূলের নেতা হন ভাইপোর কাছে পতাকা ধরে। আবার ভাইপোর কাছে পতাকা ধরা তৃণমূলের অর্জুন সিং ধান্দা না পোষালে আবার বিজেপিতে চলে যেতে পারেন। ওটা তৃণমূল বিজেপির মধ্যে গতায়াত থাকে, ওটা আমাদের সঙ্গে কারোর গতায়াত থাকে না। যেহেতু তৃণমূল আর বিজেপি পারস্পরিক ভোট ট্রান্সফারে অভ্যস্ত, আয়নার সামনে দাঁড়িয়ে উনি নিজের চেহারাটা দেখেছেন আর সেই চেহারাটা আমাদের ঘাড়ে ফেলেছেন। সর্বৈব অসত্য। আমরা দমদমে বরানগরে একই রকম ভাবে লড়াইতে আছি সার্বিকভাবে। আরএসএস না থাকলে মমতার জন্ম হতো না, মমতা ক্ষমতায় আসতে পারে। আরএসএস না থাকলে, শুভেন্দু বলেছে আরএসএস না থাকলে মমতা ক্ষমতা আসতো না। আমি বলছি শুভেন্দু বস্তা পচা কথা বলছে কেন? যখন তৃণমূল ক্ষমতা আসে তখন শুভেন্দু তৃণমূলেই ছিল, তখন তো বলেনি। কিন্তু একথাটা তো আমরা 98 সালের পর থেকে বারবার বলেছি। আরএসএস এর পরামর্শে উনি তৃণমূল কংগ্রেস দল তৈরি করেছেন, তৈরি করে বিজেপির সঙ্গে রফা করে পশ্চিমবাংলায় বিজেপিকে জায়গা করে দিয়েছেন। বিজেপির সঙ্গে সরকারে কেন্দ্রে মন্ত্রিত্ব করেছেন, সংসার করেছেন, সরকার করেছেন। আবার ভেঙে কংগ্রেসে এসছেন, আবার ভেঙে বিজেপিতে গেছেন, আবার ভেঙে কংগ্রেসে এসছেন, আবার ভেঙে বিজেপিতে গেছেন। ফলে এই যে খেলাটা আরএসএস এর ঘর থেকে বিজেপিকে তেমন করে একটা বেনামি বিজেপির মতন করে তৃণমূলকে তৈরি করার যে কাজ, এটা যে আরএসএস এর সাহায্য নিয়ে মমতা ব্যানার্জি করেছেন,
এটা শুভেন্দু অধিকারী আজকে বলছিল, আমরা বহু আগে বলেছি। তারপর শোভন চ্যাটার্জি বলেছে, তখন তৃণমূলের 3 নম্বর। তারপর মুকুল রায় বলেছে, তখন তৃণমূলের 2 নম্বর। এখন শুভেন্দু অধিকারী বলছে তৃণমূলের 4 নম্বর। ফলে তৃণমূলের সবাই এটা জানে মমতা ব্যানার্জির ন্যাচারাল অ্যালি বিজেপি। রাজ্যে শিক্ষা অভিযান বন্ধ, বিহারে যাচ্ছে চাকরির প্রার্থীরা। একসময় বিহারকে আমরা বাংলার লোক বিহারকে ছোট চোখে দেখব, সেখানেই বাংলার লোক বিহারে যাচ্ছে চাকরি। দেখুন, গতকালকে ছবিটা সবাই দেখেছেন, মর্মন্তুদ ছবি, যেখানে গোটা দেশের বিভিন্ন জায়গার লোক বাংলায় নিজের জায়গা বলে মনে করতেন, কাজের সন্ধানে আসতেন। সেখানে বরঞ্চ দেখা যাচ্ছে বাংলার যুবক ট্রেনে গাদাগাদি হয়ে কাতারে কাতারে বিহারে গেছেন, বিহারের স্কুল শিক্ষার পরীক্ষায় অংশ নিতে। কি করবেন? টেটের পরীক্ষা হয় না বছরে, বাবা বলে বছরে বছরে টেটের পরীক্ষা হতো, এখন হয় না, চাকরি পায় না। বাবা বলে বছরে বছরে স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষা হতো, চাকরি পেত, এখন পায় না। ফলে পশ্চিমবাংলার লেখাপড়া জানা শিক্ষিত যুবক তারা প্রাণের দায়ে, জীবনের দায়ে, জীবিকার দায়ে পশ্চিমবাংলায় কিছু হচ্ছে না, সেই কারণে বাধ্য হয়ে ট্রেনে কার্যত ঝুলতে ঝুলতে জায়গা না পেয়ে স্টেশনে গাদাগাদি করে রয়েছেন। এটা বাংলার মা বোনেরা, বাংলার অভিভাবকরা তারা সন্তানদের এই চেহারা দেখে গুমড়ে উঠছেন যে আমাদের সন্তানদের ভবিষ্যৎটা কিভাবে ধ্বংস করছে। বাংলায় কাজ নেই, কাজের সন্ধানে এখন দৌড়াতে হচ্ছে বিহারে। খুবই দুর্ভাগ্য। এ দায়িত্ব নিশ্চয়ই মমতা ব্যানার্জি অস্বীকার করতে পারেন না, কিন্তু উনি স্বীকারও করবার যোগ্যতা দেখাবেন না। মোদীজি বলছেন যে বিবেকানন্দ কেন্দ্র এটা আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত, বিবেকানন্দ কেন্দ্র আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। আর বিজেপি বলছে মমতা বন্দ্যোপাধ্যায় দেশের এবং বাংলার ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করছে। আমি ঠিক বুঝলাম না, এটা এই কন্যাকুমারিকা নিয়ে হ্যাঁ, বিবেকানন্দ কেন্দ্র যেখানে প্রধানমন্ত্রী যাবেন কেন, এটা আরএসএস দ্বারা নিয়ন্ত্রিত। তিনি বলতে চাইছেন যে তৃণমূল বলছে, তৃণমূল, মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, মানে সব কেন্দ্র নিয়ে একই রকমের কথা বলাটা সমীচীন না। কন্যাকুমারিকা, সেখানকার বিবেকানন্দ কেন্দ্র, বিবেকানন্দ রক বাংলার মানুষের পর্যটনের একটা গুরুত্বপূর্ণ ক্ষেত্রও বটে। সেটা আরএসএস এর দ্বারা নিয়ন্ত্রিত, এই কথাটা মমতা ব্যানার্জি বলছেন, বলার মধ্যে দিয়ে কি এটা বলতে চাইছেন যে উনি নিয়ন্ত্রণ করতে চাইছেন আরএসএস এর হয়ে, কেন বিজেপি নিয়ন্ত্রণ করবেন, উনি নিয়ন্ত্রণ করুক, এই কথাটা কি বলতে চাইছেন? এটা কাজ নাকি? পশ্চিমবাংলায় আপনি রাজত্ব করছেন গত 13 বছর ধরে। এখন মঠ, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম, তাই নিয়ে পর্যন্ত আপনি কটু কথা বলা শুরু করলেন কেন? কেন করছেন? এর আগে আমরা দেখেছি ঈদের সমাবেশে গিয়ে, ঈদের অনুষ্ঠানে গিয়ে, সমাবেশ তো নয়, ঈদের অনুষ্ঠানে গিয়ে, ধর্মীয় অনুষ্ঠান, সেখানে গিয়ে উনি ভোটের কথা প্রচার করেছেন। আজকে আরেক রকমের কাজ করছেন। এগুলো কিন্তু ধর্মনিরপেক্ষ মনোভাবের পরিপন্থী। এগুলো মমতা ব্যানার্জিকে চিনিয়ে দিচ্ছে উনিও দিল্লির মতন, বিজেপির মতন বিভাজনের রাজনীতি পছন্দ করেন। সেই কারণে নানান রকম আগরুম বাগরুম কথা বলছেন, অপ্রয়োজনীয় এবং বেঠিক বলে আমি মনে করি। আগামী 4 জুন, সারা 4 জুনের পরে 6 মাস ধরে সারা দেশে রাজনৈতিক ঝড় উঠবে, ভূমিকম্প হবে, রাজনৈতিক ভূমিকম্প। মোদী বলছেন, মোদীজি বলেছেন যে 4 জুনের পর 6 মাস ধরে ভূমিকম্প হবে। ভূমিকম্পটা একটা ধ্বংসের প্রতীক। প্রধানমন্ত্রী এখন যিনি, তিনি তখন প্রধানমন্ত্রী থাকবেন না আমরা সবাই জানি, তিনি বলছেন 6 মাস ধরে ভূমিকম্প হবে, ধ্বংসের রাজনীতি চলবে। মানে নাকি দেশের সর্বনাশ করার শক্তি যদি প্রধানমন্ত্রী হয়, ভূমিকম্প চান, ধ্বংস চান, এমন শক্তি যদি প্রধানমন্ত্রী হয়, তাহলে সেটা মানুষের কাছে খুবই বিপজ্জনক, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি বলছি উনি ভূমিকম্প মানে কি বলতে চাইছেন? গত 10 বছর ধরে উনি সরকারে আছেন, মানে কিছু অ্যাকশন ট্যাকশন নেবেন, দুর্নীতির বিরুদ্ধে কিছু করবেন? 10 বছর করেননি কেন? এনাফ সময় আপনার কাছে ছিল, বরং দুর্নীতিকে প্রশ্রয় দিয়েছেন। মেহুল চোকসিরা, নীরব মোদীরা দেশ ছেড়ে পালিয়েছে টাকা লুট করে, আপনার বদান্যতায়। 29 জন, তার মধ্যে 28 জন আপনার গুজরাটের ভাই। প্রধানমন্ত্রী এবং তার সহযোগীরা দেশকে লুট করেছে। সবচেয়ে বড় অপরাধী তারা, কিন্তু তাদের মাথায় প্রধানমন্ত্রীর হাত। মুসলিম ভোটই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভরসা। সেই মুসলিম ভোটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় জিহাদ করতে চাইছেন। এমনকি হুমায়ুন কবির এত বড় একটা কথা বলে ফেললেন,
তারপরও তৃণমূল তার বিরুদ্ধে ব্যবস্থা নিল না, বলছেন মোদী। মোদিজি গতকালকে মিটিং করেছে বলে চলে গেছেন, আবার নতুন কথা কি আছে? মোদিজি যা বলেছেন বেঠিক কথা বলেছেন, অসভ্যের মতো কথা বলেছেন। ইন্ডি জামাত কিসের লক্ষণ এটা? এটা প্রধানমন্ত্রী পদবাচ্য নয়। মোদিজিকে নিয়ে বেশি কথা বলতে আমার পছন্দ হয় না। সারা দেশে সবচাইতে বেশি বেকারি মোদিজি না বলে, সারা দেশে সবচাইতে বেশি লুট, ব্যাংক লুট মোদিজি না বলে। গত 10 বছরে দেশে নতুন কোনো রাষ্ট্রায়ত্ত বড় শিল্প অথবা বড় প্রতিষ্ঠান তৈরি হয়নি মোদিজির আমলে। উনি বেচলেওয়ালা সরকার, বন্দর বেচছেন, খনি বেচছেন, জমি বেচছেন। বলছি যে উনি মোদীজি তিনি রবীন্দ্রনাথের কবিতা বলছেন, যেহেতু মমতা তাকে বহিরাগত বলছে, এটা কি পাল্টা ন্যারেটিভ কৌশল? ধরুন এই বহিরাগত অন্তর্গত যেভাবে আলোচনা হয় মাঝে মধ্যে, এটা আমি ঠিক পছন্দ করি না। অর্জুন সিং তৃণমূলে থাকলে অন্তর্গত, বিজেপিতে গেলে বহিরাগত, আবার বিজেপি থেকে তৃণমূলে আসলে অন্তর্গত, আবার তৃণমূল থেকে বিজেপিতে গেলে বহিরাগত। এটা কখনো ভালো লক্ষণ নয়, এভাবে দেখাটা উচিত না। তবে প্রধানমন্ত্রী যেভাবে এই একটু বিজেপি বরাবর বাম বিরোধী, এটা সবাই জানে, কিন্তু বিজেপি যে বাংলা বিরোধী, বাংলা সংস্কৃতি বিরোধী, এটাও সবাই বুঝে গেছে। কেন ওই রকম ভুল ভাল বাংলা কথা বলার দরকার থেকে যা মানে বদলে যায়। উনি ওই যে কেউ বোধহয় লিখে টিকে দিয়েছে টেলিপ্রম্পটারে, দেখে শুনে কি সব বলছেন, বাংলার অর্ধেক কথা ভুল। ভুল কেন করছেন? ওর মধ্যে দিয়ে বাংলা ভাষাকে অসম্মান করা হয়। কেউ বলেনি যে ওনাকে বাংলাতেই ভাষণ দিতে হবে। আর বাংলায় ভুল শব্দ উচ্চারণ করার মধ্য দিয়ে বা ভুল শব্দ বলার মধ্য দিয়ে এর আগেও করেছিলেন, বিবেকানন্দ নাম বদলে দিয়েছিলেন, তার মধ্য দিয়ে বলছে বাংলাকে অসম্মানিত করা। বলছে যারা বিজেপি কে ফাঁসাচ্ছে মিথ্যা মামলায়, যেসব সরকারি কর্মচারী, তাদেরকে বিজেপি এলে তাদেরকে বুঝে নেওয়া হবে, তাদেরকে পানিশমেন্ট দেওয়া হবে। কে বলছে? শুভেন্দু অধিকারী। এমনকি তারা যদি রিটায়ারমেন্ট হয়ে যায়, তাদের যে বেনিফিট আছে তাও আটকে দেওয়া হবে। সরকারের কর্মচারী যারা, তাদের বোঝা উচিত যে তারা সংবিধান মেনে কাজ করবেন, সরকারের কর্মচারী, এবং সেই কারণেই তারা মানুষের ট্যাক্সের থেকে টাকা তার ভিত্তিতে মাইনে পান। তারা দলতন্ত্র করাটা ঠিক না। রাজনৈতিক নেতারা অপরাধ করবে এবং তার ভাগিদার বা অংশীদার যদি সরকারি আধিকারিকরা হন, তাহলে তারা ঠিক কাজ করছেন না, এবং আজ হোক কাল, কাল হোক পরশু তাদের কিন্তু ভুগতে হবে। আমি সেই কারণে সবাইকে বলবো, আইন অনুযায়ী কাজ করুন, সংবিধান সম্মতভাবে কাজ করুন। বেশি দলতন্ত্র করলে পরে কিন্তু পস্তাতে হবে। 5 বছর পর ঋতুপর্ণাকে 7 জনকে নাগরিকত্ব দেওয়া হলো ভোটের আগে। আপনার এখানেও প্রচুর মতুয়া ভোট রয়েছে, নাগরিক হিসাবে চিহ্নিত করা হচ্ছে 7 জনকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দেখুন, গত 5 মাস ধরে পশ্চিমবাংলার 7 জনকে মাত্র 5 মাস ধরে নাগরিকত্ব দেওয়া হয়েছে। কত লোকের দরকার? সবাই নাগরিক, তো নাগরিকত্ব কি দেবেন? 5 মাসে 7 জনকে নাগরিকত্ব দিয়েছেন বাংলায়, আর বাইরে বোধহয় দিয়েছেন 17 জনকে। 17 আর 8 জন বাংলাদেশি কিনা আমি জানি না, বাংলাদেশিদের দেওয়া উচিত নয়। বাংলাদেশি বলতে যা বোঝায় তাদের দেওয়া উচিত নয়, কিন্তু ভারতীয় বংশোদ্ভূত যারা বাংলায় বাস করেন স্থায়ীভাবে, তারা এখানকার নাগরিক, তাদের নাগরিকত্ব দিতে হবে না, কিন্তু নাগরিকত্বের নিঃশর্ত নথি চাই, স্বীকৃতি চাই, আর কিছু না। কিন্তু গত বছর কত লোককে নাগরিকত্ব দেওয়া হয়েছিল? 1500। এই আইন চালু হওয়ার আগে 1 বছরে 1500 দিয়েছেন, আর এই আইন চালু হওয়ার পর 5 মাসে মাত্র 7 জনকে না কজনকে দিয়েছেন। এতেই বোঝা যায় যেটা একটা মন গড়া, মানুষকে ভয় দেখানোর ব্যবস্থা করা। আসামে 19 লক্ষ মানুষ করা বেনাগরিক করেছে। 14 জুন এবার ছিল বলেছে বামেরা গঙ্গার একেবারে লালাবি খেলবে। শুভেন্দু অধিকারী কটাক্ষ করে বলেছে, যেদিন পুকুরে ইলিশ মাছ উঠবে সেদিন বামেরা লালাবি। আমি সৌগত বাবু নাকি শুভেন্দু বাবু না কে কি বলেছেন আমি জানি না, কিন্তু এখন তো রাজ্য সরকার পুকুরে ইলিশ মাছ চাষ করার ব্যবস্থা করছে। সেন্ট্রাল ফিশারিজ তাদের রিসার্চ করছে, গবেষণা আস্তে আস্তে এগোয়। যে বামপন্থীরা নাকি অপ্রাসঙ্গিক শুভেন্দু অধিকারী বলেছিলেন আর মমতা ব্যানার্জি বলেছিলেন কোথাও যেন লাল পতাকা না দেখা যায়, শুভেন্দু অধিকারী গিয়ে মোদিজিকে বলুন, আপনি ভাষণে বারবার সিপিএম এর নাম উল্লেখ করছেন কেন? উনি দিল্লি থেকে টের পাচ্ছেন লাল ঝান্ডা কিভাবে এগোচ্ছে, বুঝতে পারছেন বিজেপি তৃণমূল দুজনেই যে লাল ঝান্ডার অগ্রগতি ক্রমশ বাড়ছে। মানুষের ভরসায়
ভবিষ্যতের জন্য লাল ঝান্ডার কোনো বিকল্প নেই। দেশ রক্ষা করতে হবে, বাংলাকে রক্ষা করতে হবে, প্রজন্মকে রক্ষা করতে হবে। তৃণমূল পারবে না, বিজেপি পারবে না, আমরা ছাড়া পথ কি? এবার একটু করে কমা। আমি সবারটা সব নিতে চাই, কিন্তু এত হুড়োড়ি করতে যাও না, এত লম্বা করো না, এবার ছোট করো। দাঁড়ান, ও করেনি একটা ওরটাকে নিয়ে নি, তারপর এক তুমি, তারপর এক তুমি, আর বেশি না। শেষ দফা নির্বাচনে কিউআর টিমকে কিন্তু অ্যাক্টিভ ভূমিকা দেখা যায়নি। এই লাস্ট দফা একদম সপ্তম দফা নির্বাচনে সেই ভূমিকা দেখা যাবে। অনেক মানুষ ছিল যে মানে যাদের ভোট দিতে দেয়নি, আটকে দেওয়া হয়েছিল, তারা কিন্তু সেভাবে সাহায্য পায়নি। দেখুন, কিউআর টিম খুব ইম্পর্টেন্ট। কিউআর টিমকে ডাইভার্ট করার কোনো ব্যবস্থা যেন কেউ না করে, এটা নির্বাচন কমিশনের দায়িত্ব। সেই কারণে আমরা বারবার বলছি, কিউআর টিম সহ নির্বাচন কমিশন তাদের দায়িত্ব পালন করুক। যদি দায়িত্ব পালন না করে, মানুষ রুখবে এবং রুখে ভোট দেবে, কারণ মানুষের ভোটের অধিকার মানুষ হারিয়ে যেতে দেবে না। বিজেপি তৃণমূল দুপক্ষ সম্পর্কে অভিযোগ করেছে, আমরা এখনো এ নিয়ে কোনো অভিযোগ করিনি। স্ট্রং রুম রক্ষা করা, পাহারা দেওয়া নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে এবং সেটা তারা করবেন, এটাই হওয়া উচিত। যদিও ইভিএম নিয়ে নানান ধরনের বিতর্ক যে আছে, বিজেপি এবং তৃণমূলের কথার মধ্য দিয়ে সব স্পষ্ট হচ্ছে। গতকাল দমদম লোকসভা কেন্দ্রের অন্তর্গত রওনা থানার আইসি দেবাশিস সরকারকে নির্বাচন কমিশন বদলি করেছে। তার ঠিক গতকাল সন্ধ্যাবেলা শোভনদেব চট্টোপাধ্যায় অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনী বিভিন্ন পঞ্চায়েত গ্রামে গ্রামে মানুষের বাড়িতে গিয়ে করা নাড়ছে, মানুষকে অসুবিধার সম্মুখীন করছে। কি বলবেন? বোঝা গেল যে শোভনদেব বাবুর কথা থেকে বোঝা গেল যে শোভনদেব বাবুকে সাহায্য করার জন্য রাজনৈতিকভাবে হয়তো উনি আইসিকে ব্যবহার করতে পারছিলেন। আইসি বদল হয়েছে, নির্বাচন কমিশন মনে করেছে, তথ্যের ভিত্তিতে মনে করেছে, যাদের যা অভিযোগ করার অভিযোগ করেছে, এটা সবাই বুঝতে পারছিলেন যে এই আইসির নেতৃত্বে পঞ্চায়েতের ভোট লুট হয়েছে, তাতে এই আইসির দায় আছে বলে ওখানকার মানুষ মনে করেন। ন্যাচারালি তাকে দিয়ে নির্বাচন করা যায় না, এটাই স্বাভাবিক। শোভনদেব বাবুর দুঃখ হলে কিছু করার নেই, কিন্তু বাড়িতে বাড়িতে গিয়ে কনফিডেন্স বিল্ডিং করাটা নির্বাচন কমিশনের কাজের মধ্যে পড়ে। বরানগর কামারহাটিতে অর্জুন সিংকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিজেপি কাকে দায়িত্ব দেবে সে তো আপনি আর আমি ঠিক করবো না, বিজেপির দায়িত্ব, বিজেপি কাকে ঠিক করবে। কিন্তু উনি ব্যারাকপুরের ভোটটা কি করেছেন সেটাকে দেখুন। এরপরে তুমি এটা করুন। এই আসে আজকে মোদি ভ্যানে এত মিডিয়া কেন? মুখ্যমন্ত্রী প্রশ্ন, ভ্যান করতে গেছে, এত মিডিয়া নিয়ে গেছেন কেন? মোদিজি কন্যাকুমারিকাতে গিয়ে ধ্যানে বসেছে। আচ্ছা, ধ্যান তো লোকে করে তার নিজের বিশ্বাস থেকে, নাকি? ধ্যান কি লোক দেখানোর জন্য করে? মোদিজি ধ্যান করেননি, মোদিজি লোক দেখানোর জন্য ধ্যানে বসেছেন। হাল খুব খারাপ। অতএব লোক দেখানোর জন্য ধ্যানে বসেছেন বলে যত না ধ্যান, তার চাইতে বেশি মিডিয়া। লোকের চোখে ধরা পড়ে যাচ্ছে এগুলো রাজনৈতিক ব্যবসা। ধ্যানকে যদি কেউ রাজনৈতিক ব্যবসায় পরিণত করেন, তাহলে সব ভালো না। 5 বছর পর ইডির সওয়াল, ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডি সম্ভবত ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকেছে। আমি বিশ্বাস করতে চাই না, কিন্তু আমার ওপর তো নির্ভর করে না। দেব, আমি তো বিশ্বাস করতে চাইতাম না, তারপর তো ডাকছে, তাকে তো উত্তর দিতে হচ্ছে। তবে ঋতুপর্ণা সেনগুপ্ত কিংবা দেব ইত্যাদি ইত্যাদি লুটতন্ত্র যারা তৈরি করেছে, তারা তৃণমূলের রাজনৈতিক নেতা, সবচেয়ে বড় রাজনৈতিক নেতা যারা, তারা সবচেয়ে বেশি লুটের ব্যবস্থা করেছে। তাদের বিরুদ্ধে অ্যাকশন না নিয়ে তলা ধরে টানাটানি করলে লাভ হবে না। তৃণমূলের সর্বোচ্চ নেতারা, তাদের বিরুদ্ধে ইডির অ্যাকশন নেই কেন, এই প্রশ্নটাই মানুষের কাছে প্রশ্ন। তার পরিবর্তে তলা ধরে টানাটানি হচ্ছে। তলা ধরুক, কিন্তু মাথায় কবে আসবে বাবা? বিজেপি এইটা, তারপরে এইটা, তারপর শেষ কেন? কলকাতায় সুদীপ কুমারকে এক মুহূর্তে মমতা ব্যানার্জি নিজে আসবে না। ভালো তো। মমতা ব্যানার্জি, সুদীপ, কুণাল, মানে সুদীপ মানে তৃণমূলের প্রার্থী, আর কুণাল মানে তৃণমূলের সম্পাদক, দুজনকে এক করতে মমতা ব্যানার্জি আসনে নেমেছেন। কবে? কালকে কত তারিখ? 29, 30, 31, 1 তারিখ ভোট। আর সুদীপ যবে প্রার্থী হয়েছে তবে থেকেই তো প্রকাশ্যে সুদীপ একরকম বলছে, কুণাল একরকম বলছে।
1.5 মাস সময় মুখ্যমন্ত্রী নষ্ট করলেন কেন? নাকি একটা খেলা খেলা ভাব দেখালেন? কোনটা? উনি নিজে কি চাইছেন সেটাকে ঠিক করলেন। বিজেপি বলছে 30টা আসন 42 একটা, তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছে 23 পার হয়ে গেছে, এই 9টা অ্যাডিশন। আপনারা কি? বিজেপি বলছে 30+, তৃণমূল বলছে 23+। 40-40-80 ছিল, তাতে 35-35-70 নেমেছিল, তাতে 30-30-60 নেমেছিল। আমি বলেছিলাম অঙ্ক ভুল। এখনো কিন্তু একজন 30 আর একজন 23, দুই মিলে 53, 42-এর 53 মানে অঙ্কের রেজাল্ট 0, হেরে গেছে, ভুল। দাদা, দেখা যাচ্ছে যে ভোটের আগের দিন যারা এজেন্ট, বিরোধীদের এজেন্টদের কিন্তু পুলিশ এসে মিথ্যা মামলা দিয়ে তুলে নিয়ে যাচ্ছে। আমি জানি না, আমি এখনো কোনো খবর পাইনি। যদি এরকম কিছু হয়ে থাকে তাহলে সেটা বেঠিক। যদি কোনো পুরনো মামলা থেকে থাকে আলাদা কথা, তাহলে বলতে পারতেন। জামিন অযোগ্য মামলা থাকলে আলাদা কথা, বলতে পারতেন। তো সেটাও করা উচিত না, তার জন্য টাইম দেওয়া উচিত। এটা রাজনৈতিক মনোভাব নিয়ে যদি পুলিশ চলে তাহলে ছাড় পাবে না, কিন্তু পার পাবে না কিন্তু।